লাখ কোটি টাকার মতো 8 লাখ কোটি টাকার মতো বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সবচেয়ে যে বড় বিষয়টি তারা বলছেন যে খাদ্য এবং খাদ্য তালিকায় যে 27টি পণ্য আছে সেখানে তারা শুল্ক কর কিন্তু কমানো হয়েছে, অর্থাৎ নিত্যপণ্য দ্রব্য যেগুলো আমরা বিবেচনা করি তার বাজার কিছুটা স্বস্তিতে থাকবে। এর জন্য এই বাজেটকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে একটু তারা হতাশ হয়েছেন ইন্টারনেট এবং মোবাইলের যে সিম আছে তার শুল্ক করটা বাড়ানোর কারণে। কারণ আপনি জানেন যে এখন বাংলাদেশের প্রায় কর্মজীবী মানুষের 80% মানুষ, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ ইন্টারনেটের উপর নির্ভরশীল। অর্থাৎ ইন্টারনেটের দাম বাড়ানোর কারণে সব ক্ষেত্রে কিন্তু প্রযুক্তিগত যে ব্যবহার যারা করে থাকেন তাদের উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এবং দাম বৃদ্ধি পাবে। এ থেকে সাধারণ মানুষের পাশাপাশি যারা প্রযুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন তাদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া হবে। এটি আসলে ব্যবসা বাণিজ্যকে কিছুটা ব্যাহত করতে পারে। আরেকটি যেটি তারা বলছেন যে আপনি জানেন যে স্বাস্থ্যসেবা একটি বড় বিষয়, সেই স্বাস্থ্যসেবা নিয়ে তারা বলছেন বিশেষায়িত হাসপাতালগুলোর যে সকল চিকিৎসা সরঞ্জামাদি আছে সেখানে কর আরোপ করায় আরও হয়তো বা চিকিৎসা ব্যয়টা বাড়বে। এর বাইরে যে সকল পণ্যের দাম কমানো হয়েছেন সেটা বলছেন যে যুক্তিযুক্ত এবং অন্যান্য বছর বাজেটের যে ধরনের বিশ্লেষণ থাকে এবার কিছুটা ব্যতিক্রম রয়েছে। তবে তারা এখনও আশা ছাড়েনি, যেহেতু বাজেট পর্যালোচনা প্রচুর সময় রয়েছে এবং সরকার এদিকে আরও নজর দেবে। এই ক্ষেত্রে যদি বাজেট পরিচালিতভাবে করে তুলতে হলে যে মূল্যস্ফীতি এবং বাংলাদেশের যে অর্থনীতির প্রবৃদ্ধির যে তফাৎ, এই জিনিসটাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে হয়তো বা বাজেট একটি ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে বা জনগণের কল্যাণের জন্য বলা হয়ে থাকে। এবার কিন্তু অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে বাজেটের আকার বৃদ্ধি করা বড় বিষয় নয়, জনসাধারণ যাতে উপকৃত হয় সেজন্য তারা এবার সব কিছু বুঝে শুনে এই বাজেটটি তারা এবার প্রকাশ করেছেন। তবে সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে আসলে বাজেট ঘোষণার আগ থেকেই কিন্তু মূলত বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়ে, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন তারা সব ধরনের পণ্যের দাম বাড়াতে শুরু করেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে বাজেট ঘোষণার পর এই বাজার নিয়ন্ত্রণের জন্য বা বাজেটের সঠিক ব্যবহার করার জন্য যে সকল তদারকি প্রতিষ্ঠান আছে বা বাজার নিয়ন্ত্রণ যারা করবেন, বাজেটে কোন দ্রব্যের দাম বেড়েছে কোন দ্রব্যের দাম কমেছে সেটি বাংলাদেশ ব্যবসায়ী সমিতি যারা আছে বা চেম্বার অফ কমার্স যেটা আছে বা FBCCI আছে সে সকল নেতৃবৃন্দকে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা এটাকে দেখতে হবে। কারণ এক ধরনের অসাধু ব্যবসায়ী আছেন, যে কোনো সময় সামনে যেহেতু ঈদ আছে, কোরবানির ঈদ, সুতরাং সব ধরনের পণ্যের বাজারে একটা অস্থিরতা থাকে। তো বাজেটকে ইস্যু করে কেউ যাতে অসাধু ব্যবসায়ীরা যাতে মুনাফা লুভিরা যাতে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি করতে না পারে এই বিষয়টাকে তারা প্রাধান্য দিয়েছেন। আর আরেকটা ব্যাপার যেটি বলছেন যে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রীর কোনোটার দাম কমেছে আবার কোনোটার দাম বেড়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি খাতকে, অর্থাৎ কৃষি খাতের যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলেন। আপনি জানেন যে বাংলাদেশের মূলত কৃষি এবং পর্যটন এই দুটি অনেকটা সম্ভাবই একটি খাত, সুতরাং কৃষি খাতে যে বাজেট দরকার ছিল তার তুলনায় অনেকটা কমে গেছে, এটা কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি যারা বলছেন। আর সিলেট অঞ্চল ভিত্তিক আপনি বাজেটের কথা যদি বলেন, যে প্রতিবার বলা হয় যে কেন্দ্রীয় বাজেটে অঞ্চল ভিত্তিক একটি পরিকল্পনা থাকার প্রয়োজন ছিল, যদি এটা সংযোজন করা হতো তাহলে হয়তো বা বাজেটের যে সুষম ব্যবহার আমরা যেটা বলি বা জনগণের কল্যাণের জন্য যে বাজেটের বিস্তার ঘটবে সেই জিনিসটা একটু ঘাটতি থেকে গেছে। তবে পরবর্তী বাজেট আলোচনায় যেগুলো উঠে আসতে পারে এবং যে সকল অর্থনীতিবিদ যারা আছেন বা বাজেট নিয়ে যারা কাজ করেন তাদের মতামতের ভিত্তিতে বাজেটকে কিভাবে দেশের কল্যাণের জন্য ব্যয় করা যায় এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ প্রাধান্য দিচ্ছেন। উজ্জ্বল। গুলজার, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ এবং তিনি জানাচ্ছিলেন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং বাজেট নিয়ে ব্যবসায়ীরা কী ভাবছেন। সহকর্মী গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।